আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি একটি সংগৃহীত ভৌতিক গল্প। গল্পটির নাম আষ্টে গন্ধ। নদীর ঘাটে একটাই আলো, টিম টিম করে জ্বলছে। ঘন কুয়াশার চাদরে মোড়া চারিদিক। এগিয়ে এলো নীল। সবেমাত্র স্টেশন থেকে গরুর গাড়িটা করে সে নদীর ঘাটে এসেছে। পৌঁছেছে সে দুপুরের ট্রেনে। সন্ধ্যা এলে যে কি দুর্গতি এখানে হয় সে ভালোই টের পাচ্ছে। দরিয়াগঞ্জের মালতীপুর যেতে গেলে নৌকাই এখানে একমাত্র ভরসা। হাড় কাঁপানো ঠান্ডা। এই অজ পাড়া গায়ে রাস্তায় মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না। কিভাবে যে সে মালতীপুরে যাবে ভেবেই যাচ্ছে সে। নীল আলোটা দেখে নৌকার আলো বলেই মনে হলো তার। ঠিকই ধরেছে। নৌকার ছইয়ের চালে একটা লণ্ঠন ঝুলছে। তার নিচে এক শীর্ণকায় বৃদ্ধ ঠোঙা থেকে মুড়ি খেয়ে চলেছে। নীলের ডাকে বৃদ্ধ ঠোঙা নামিয়ে কৌতূহলী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর এগিয়ে এসে প্রশ্ন করল, কে গো, কি চাই? জোড়া প্রশ্নের উত্তরে নীল জানালো, আগে আমার নাম নীল, কলকাতা থেকে আসছি। একটা দরকার আছে, মালতীপুরে যেতে হবে। ট্রেনটা লেট করেছে, তাই সন্ধে হয়ে গেল। কোনো নৌকো তো ঘাটে দেখছি না। আপনি কি নিয়ে যাবেন? না হয় একটু পয়সা বেশিই নেবেন। সবটা শুনে বুড়ো যেন কিছু একটা ভাবল। তারপর বলল, আমার বাড়িও তো ওই দিক পানে, একটু পরেই ফিরব। তবে বয়স তো হয়েছে, আধারে সব কিছু ঠিকঠাক করতে পারি না, সময় একটু বেশি লাগবে হয়তো। বুড়োর কথা শেষ না হতেই নীল জানিয়ে দিল তার কোনো সমস্যা নেই, দেরি হলেও পৌঁছতে পারাটাই তার কাছে আসল। ব্যাগ ট্যাগ তুলে নিয়ে সে নৌকাতে উঠে বসল। বুড়ো মুড়িগুলোকে একটা একটা করে তুলে মুখে দিতে লাগলো। নীলও ব্যাগ থেকে কয়েকটা বিস্কুট বার করে খেয়ে নিল। ভীষণ খিদে পেয়েছিল অনেকক্ষণ। বুড়ো খাওয়া শেষ করে লগি ঠেলে নাওটাকে একটু দূরে নদীর মধ্যে টেনে নিল। ইশারা করে নীলকে ছইয়ের ভেতরে ঢুকে বসতে বলল। একে তো মাঘ মাসের শীত, তার উপর নদীর ঠান্ডা হাওয়া। একবার লাগলে আর উঠতে হবে নি, ছইয়ের ভেতরে থাকুন, হাওয়া কম লাগবে। বুড়োর কথা শুনে ছইয়ের ভেতর সেঁধিয়ে বসল নীল। নদীর জলে বৈঠার ঘা লেগে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। দূরে একটা দুটো জেলে নৌকো দেখা যাচ্ছে। তাদের আলোগুলো জোনাকির মতো টিম টিম করে জ্বলছে। এ নদীর যেন পার নেই, নীল জল দিগন্ত বিস্তৃত। হুঁশ ফিরল বুড়োর ডাকে। তাই এত রেতে মালতীপুর যাবেন কোথায় কর্তা? নীল বলে, আগে ভুবন মোদকের নাম শুনেছেন? তার শুনবনি, মালতীপুরের পুরনো বরেন্দি বাড়ি মোদকদের। কলকাতায় শুনেছি বড় মিষ্টির দোকান আছে। নীল বলে, ঠিকই শুনেছেন, ওদের বাড়ির ছোট ছেলে বিপিনের বন্ধু আমি। বুঝলুম কর্তা, তা বেড়াতে আইছেন বুঝি? এবার একটু অপ্রস্তুত হয়ে পড়ে নীল। গাঁয়ের মানুষেরা নিমেষে আপন করে নেয়, ব্যক্তিগত প্রশ্ন করতে কোনো কুণ্ঠা বোধ করে না। আমতা আমতা করে নীল জানায় যে পাশের গ্রাম আমোদপুরে সে নিজের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। রাতে মোদকদের বাড়িতে থেকে ভোরেই তারা আমোদপুরে বেরিয়ে যাবে। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে একটা বিড়ি ধরিয়ে বলে, কিছু মনে করেন না কর্তা, একটা প্রশ্ন জিগাই?
হ্যাঁ হ্যাঁ, বলুন, উত্তর দেয় নীল। আগে ভূত প্রেতে বিশ্বাস করেন? নীলের বুকটা কেঁপে যায়। হঠাৎ এই ধরনের প্রশ্ন? জানতে চায় নীল। যদি বিশ্বাস করেন কর্তা, তাহলে এক ঘটনা বলি। নীল বলে, আচ্ছা, বিশ্বাস করি আর অবিশ্বাস করি, সময় যখন আছে তখন বলো না শুনি তোমার গল্প। এ গল্প নয় কর্তা, আমার নাও থেকে উঠলে তাকে এটা বলে রাখা আমার কাজ। আচ্ছা আচ্ছা, শুরু করো। কর্তা, এই নদীতে আমি নাও বাইছি 30 বৎসর হলো, কিন্তু কোনো দিন তেমন কিছু ঘটে নাই। 3 বৎসর আগে এক বাদলার রেতে ফুটফুটে একখান মেয়ে ঘাটে এসে মালতীপুর যাবে বলে আমার নাওতে উঠল। ঠিক আপনার মতো। জিজ্ঞাসা করতে কইল শ্বশুর বাড়ি থেকে একা একাই ফিরছে। বৃষ্টি হয়ে চলেছে এক নাগাড়ে। ধলাই নদী তখন ফুলে ফেপে উঠেছে। হাওয়ায় জলের ছিটে চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। মেয়েটা ছইতে না ঢুকে নাওয়ের কোণে বসে ভিজছিল। আমার কোনো কথাই যেন তার কানে যাচ্ছিল না কর্তা। ঘুম মেরেছিল। বুঝলাম কিছু গড়বড় তো আছে। হঠাৎ মাঝ নদী আসতেই উঠে দাঁড়িয়ে জলে ঝাঁপ দিল মেয়েটা। বাঁচানোর সুযোগটিও দিল না। জলের তোড়ে নিমেষে ডুবে গেল। বাঁচাতে পারলুম না। সেদিন সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। ভাবতে থাকলাম শুধু মেয়েটার কথা। বড় নিষ্পাপ মুখ ছিল তার। পরের দিন গ্রামে গিয়ে সব খবর জানতে পারলাম। বাপ মরা মেয়ে, শহরে বিয়া হয়েছিল। সেই বর শ্বশুর বাড়ি না নিয়ে গিয়ে কোনো বাইজি বাড়িতে একে বেচে দিয়েছিল। সেখানে 1 বছর নরক যন্ত্রণা সহ্য করে পালাতে পেরেছিল, কিন্তু ট্রেন থেকে নেমেই স্টেশনে জানতে পারে যে তার মা কয়েক মাস আগে বিনে চিকিৎসায় কলেরায় মারা গেছে। একমাত্র আপনজনকে হারিয়েছে, নিজের সম্মান খুইয়েছে, তাই আত্মহত্যাই বেছে নিল অভাগী। চোখের জল মুছে নিভে যাওয়া বিড়িটা আবার ধরায় বুড়ো। নীল প্রশ্ন করে, এর মধ্যে ভূত কোত্থেকে এলো? এ তো মানুষের গল্প। আজ্ঞে কর্তা, ঘটনা তো এর পর থেকেই। আপনাদের শহুরে বাবুদের না ধৈর্য বড় কম। শোনেন কর্তা, এই আত্মহত্যার 2 দিন পরে নাও নিয়ে ঘরে ফিরতেছি। বেশ হাওয়া দিচ্ছে রাতে, জলে ঢেউও ছিল না, কিন্তু মাঝ নদীতে যখন ঢুকেছি দেখি নদী অশান্ত। খটকা লাগলো কর্তা। ঘন কালো অন্ধকার যেন নাওরে ঘিরে ধরল। ঠিক যেমন কেউ নাওতে উঠলে নাও দুলে ওঠে, সেইভাবে দুলে উঠল নাও। আষ্টে গন্ধে ভরে গেল চারদিক। আবার হাওয়া বইল। নাও কিন্তু ভারী হয়ে রইল কর্তা। মনে হলো যেন কেউ বসে আছে ছইয়ের পাশে। একটা জমাট বাঁধা কালো অন্ধকার কুয়াশার মতো উঠে আসে জল থেকে আর বসে থাকে ঘাটে ভেড়া অবধি। ঠিক ঘাটে ফেরার আগেই কুয়াশাটা কিন্তু বাতাসে মিলিয়ে যায়। আমি বুঝি সে আসে, কিন্তু কেন যে আসে কর্তা তা বুঝি না। কোনো ক্ষতি সে আমার করে না, কিছু বলেও না, শুধু যেন কারো অপেক্ষা করে। তারে না পাইয়া নেমে যায়। বৎসরের পর বৎসর হয়ে যাচ্ছে কর্তা। আমার সয়ে গিয়েছে, তাই আমার নৌকায় রাতে যারাই ওঠে সকলকেই আমি বলি। অনেকের পাশেও উঠে বসেছে সে, তবে ক্ষতি করেনি কারো। যারা জানে তারা আমার নাওতে রাতে উঠতে চায় না কর্তা। তবে আপনি চিন্তা করবেন না, তেমন ভয়ের কিছু নেই। ভুবন মাঝির কথা বিশ্বাস করলেন তো কর্তা? নীল যেন একটা চিন্তার জগতে ডুবে গেছিল।
কি বলবে সে ভেবেই পাচ্ছে না। মাঝ নদী আর কতটা? এই যে সামনেই, একটু সরে বসেন কর্তা, তেনার আসার সময় হয়েছে। ওইখানটাতেই তিনি উঠে বসেন কি না? নীলমণি রায় ছোটবেলা থেকে পড়াশোনায় মন দেয়নি, মন দিয়েছে কলকাতার অন্ধকার গলির ভেতরে। কলেজের ক্লাসের থেকে বাইজি বাড়ির বারান্দা তার বেশি চেনা। ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে, অর্থের অভাব কোনোদিন হয়নি। আর এক লম্পট বিপিনের সাথে তার বন্ধুত্বের হাতেখড়ি বাইজি বাড়িতেই। কলেজের গণ্ডি শেষ করে বাবার পৈতৃক ব্যবসার আড়ালে দুই বন্ধু মিলে নতুন ব্যবসায় মনোনিবেশ করল। কি ব্যবসা? না মেয়ে পাচার। বিপিন তার আশেপাশের গ্রামের অসহায় মেয়েদের খবর দিত। নীলমণি বিপিনের বন্ধু হয়ে তাদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হতো। অসহায় কন্যাদায়গ্রস্ত পিতামাতারা কলকাতার ভালো বাড়ির ছেলে পেয়ে হাতে চাঁদ পেত। গ্রামে বিয়ে করে তারা বাড়িতে নিয়ে আসার বদলে সোজা বাইজি বাড়িতে বেচে দিত সেই সব মেয়েদের। এদিকে মেয়ের বাপের বাড়িতে মেয়ের সম্পর্কে মিথ্যা খবর দিতে থাকতো বিপিন। বলতো মেয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে, বা জামাই বিদেশে চলে গেছে মেয়েকে নিয়ে, বা মেয়ে রোগে মারা গেছে। গরিব বাড়ির মেয়ে সব ধামাচাপা পড়ে যেত একসময়। বিপিনের সাহায্য নিয়ে আজ পর্যন্ত অনেক শিকার করে এসেছে নীলমণি ওরফে আজকের নীল। আজকে আর এক নতুন শিকারের উদ্দেশ্যে সে গ্রামে ফাঁদ পাততে চলেছে। কিন্তু একটা পাখি যে খাঁচা ভেঙে স্বাধীন হতে সক্ষম হয়েছিল সেটা তো তার জানা ছিল না, আজকে জানতে পারল। মাঝির কথায় নীলের চমক ভাঙে। কর্তা, একটু সরে বসেন। নীলমণি যেন নিজের মধ্যে নেই, হাত পা নড়ছে না, শরীরটা একটু সরাল সে। হাওয়া বন্ধ হয়ে গেছে, জল স্থির। মুখ থেকে বেরোনো ধোয়ার কুণ্ডলিগুলো যেন নিজে থেকে পাকাচ্ছে। আর একটা বিকট রকমের আঁশটানি গন্ধ উড়ে এসে নৌকোময় ছড়িয়ে পড়ল, যেন মাছ বাজারে এসে পড়েছে নীল। গা গুলিয়ে উঠল তার ভেতর থেকে। ঠিক এই সময় একটা কালো কুয়াশা মাখা ছায়া জল থেকে উঠে এলো নৌকার উপরে। ভুবন মাঝির মুখে হালকা হাসি। তার নিত্যযাত্রী বলে কথা। কালো ছায়াটা নীলের পাশে এসে থেমে গেল। নীল ঘামছে। এই কনকনে ঠান্ডা তার ভয়ের পারদ মাপতে ব্যর্থ। গোটা শরীর কাঁপুনি দিচ্ছে তার। নীলের মনে পড়ছে গিরিবালার কথা। পদ্মার কোঠায় তাকে বেচে ভালোই কামানি হয়েছিল তার। যদিও লাভের গুড় বিপিন অনেকটা বেশি খেয়ে গিয়েছে। কয়েক মাস পরে কোঠায় যখন গিরিবালার সাথে তার শেষ দেখা হয়েছিল, তখন তার পা জড়িয়ে ধরে মেয়েটা বলেছিল, বাবু, দয়া করে একবার মাকে দেখতে দিন, আমি ছাড়া তার আর কেউ নেই, এই নরকে আমাকে পুড়িয়ে মারবেন না। জবাবে নীল হেসেছিল। এমন সময় তার কানের কাছে যেন একটা হাসির আওয়াজ আসে। চমকে ওঠে নীল। হাসিতে শ্লেষ রয়েছে, তবে সেটা কোনো মানব কণ্ঠের হাসি নয়। কার হাসি সেটা নীল এখন বিলক্ষণ জানে। সরে বসে নীল, ছায়াটাও সরে আসে তার দিকে। উল্টো দিকে ভুবন মাঝি গান ধরেছে। ও নদী রে, তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছলছলাইয়া কোন সাগরে। নীলের মন গানের প্রতি নেই। কালো ছায়াটা কুয়াশার আধারে নীলের চারপাশ ঘিরে রয়েছে। পালাবার আর পথ নেই। অথই জলের মাঝে নীলমণি রায় আজ অসহায়। একটা কালো হাত কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এসে তার সারা গা জুড়ে হাত বোলাচ্ছে। তার মুখের ওপর কয়েকটা কালো ঠান্ডা আঙুলের আনাগোনা। চিতাবাঘ শিকার করার আগে যেমন অসহায় হরিণ শাবককে নিয়ে খেলা করে,
এও যেন ঠিক তেমনই। নীল তো বাইজি বাড়ি পাঠাবার আগে মেয়েগুলোকে নিয়ে এইভাবেই খেলা করে। সব হিসাব মিলে যাচ্ছে। আর হঠাৎ আঙুলগুলো এসে তার গলায় থেমে গেল। গলায় চাপ বাড়ছে নীলের। সরু সরু কালো আঙুলগুলোর জোর নীলের গলায় চেপে বসেছে। মুখ থেকে গোঙানি বেরিয়ে আসছে নীলের। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে কোটর থেকে। ভুবন মাঝি বুঝেছে তার নিত্যযাত্রী এতদিনে একটা মনের মতো সহযাত্রী পেয়ে হিসাব মিলিয়ে নিচ্ছে। এক সময় সব শান্ত হয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস পড়ল ভুবনের। পরদিন রাতে ভুবনের নৌকো আবার মাঝ নদীতে হয়ে গেল স্থির। রাতের কুয়াশায় ঢেকে গেল নাওয়ের এক কোণ। ভুবন বুঝল সব হিসাব এখনো মেলেনি। কয়েক মাস পরে সন্ধ্যাবেলা ঘাটের কাছে জটলা। ভুবন এগিয়ে এলো। মদের নেশায় চুর হয়ে ঘাটে গড়াগড়ি যাচ্ছে নবীন মাঝি। নবীন মোদক পরিবারের নিজস্ব মাঝি। মোদকরা তার নৌকাতেই যাতায়াত করে। জটলা থেকেই কে একজন বলে উঠল, আরে বিপিনবাবু, চিন্তা করতে হবে না, নবীন না পারুক, ভুবন তো আছে, ও ঠিক আপনাকে পৌঁছে দেবে। কি ভুবন পারবে তো? প্রশ্ন করে বিপিন। আগে কর্তা, পারবো না কেন? আমিও তো ওদিক পানেই যাব। আমার পরম সৌভাগ্য আপনি আমার নাওতে উঠবেন। উঠে পড়েন কর্তা। বিপিন নৌকায় উঠে পড়ে। কয়েক মাস হয়ে গেল, নীলের কোনো খবর সে পায়নি। এরকমভাবে তো ব্যবসা চলতে পারে না। নতুন বন্ধু তাকে একটা জোটাতে হবে এবার। নৌকা একটু দূরে যেতেই ভুবন প্রশ্ন করে, ভূতে বিশ্বাস করেন কর্তা? হেসে ওঠে বিপিন, ঠিক যেমন করে নীল হেসে উঠেছিল। আকাশেও তখন পূর্ণিমার চাঁদ হেসে চলেছে। ভুবন মাঝির নাও মাঝ নদীর দিকে এগোচ্ছে।